রানিং স্টাফদের সুবিধাদের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে টেক আপ করি এবং অর্থ মন্ত্রণালয় কিছু সুবিধা দিয়েছেন। এরপরেও ওনাদের আরও কিছু দাবি আছে। সরকারের দাবি মেনে নেওয়ার আশ্বাসে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার। ভোর থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু। আজই পুনর্বহাল ভাতা পেনশন সুবিধা। 6 মাসে শুধু রাজধানীতে 136টি আন্দোলন। দাবি আদায়ের মোক্ষম সুযোগ ধরে নিয়ে নানা সংগঠন ও গোষ্ঠীর অবরোধ অবস্থান। উপদেষ্টাদের নিয়ে সেল গঠনের পরামর্শ। একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে। ইউনূস সরকারের আমলে অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেক আন্দোলন করছে, সফল হয়েছে অনেকে। বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী তারা তাদের স্বার্থ আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করে। খুলনা বিভাগে চতুর্থ দিনের মতো অব্যাহত ট্যাঙ্ক লরি শ্রমিকের ইউনিয়নের ধর্মঘট। জ্বালানি তেল শূন্য গোপালগঞ্জ সহ কয়েক জেলা ভোগান্তিতে গ্রাহকরা। নতুন মুদ্রানীতিতে অপরিবর্তিত থাকছে নীতি সুদহার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি টাকার মান ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা স্থিতিশীল রাখাই লক্ষ্য। নাব্য সংকটে সুনামগঞ্জের পাকলাই নদীতে কয়েক কিলোমিটার নৌজট। বিপাকে শ্রমিকরা। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে না পারলে লোকসানের শঙ্কা। চট্টগ্রামে ওয়াসার গাড়ি চালক তাজুলের স্ত্রীর 5তলা বাড়ি, ব্যাংকে প্রায় 60 লাখ টাকা। অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে আদালতে দুদকের চার্জশিট। বরগুনা জেনারেল হাসপাতালে মেয়াদোত্তীর্ণ অ্যান্টিসেপটিক ঔষধের ব্যবহার খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস তত্ত্বাবধায়কের। দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন রেলের রানিং স্টাফরা। ভোর থেকে শুরু হয়েছে রেল চলাচল। রাজশাহী থেকে সাগরদাড়ি এক্সপ্রেস 6টা 10 মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বুধবার মধ্যরাতে রেল উপদেষ্টা বাসভবনে হয় বৈঠক, যেখানে শ্রমিক প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতার জন্য উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাস। 2021 সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যায় রেলের রানিং স্টাফরা। এর ফলে সারা দেশে রেল যোগাযোগে দেখা দেয় অচল অবস্থা। মঙ্গলবার দিনভর চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা। দিনভর শ্রমিকদের দাবির বিষয়ে সরকারের উপদেষ্টাদের সাথে শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠকের পরও কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় নিয়ে মঙ্গলবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় রেল উপদেষ্টার বাসায় আবারও শুরু হয় বৈঠক, যেখানে শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন। রাত 2:30টার দিকে রেল উপদেষ্টা শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। রানিং স্টাফদের সুবিধাদের বিষয়ে তো এইটা আমরা অর্থ বিভাগের সাথে অর্থ মন্ত্রণালয়ের সাথে টেক আপ করি এবং অর্থ মন্ত্রণালয় কিছু সুবিধা দিয়েছেন। এরপরেও কিছু ওনাদের আরও কিছু দাবি আছে। মাইলেজের সুবিধাটা 1 মাসের বেশি হতে পারবে না। তো ওনারা আমাকে শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি। রেল উপদেষ্টার এমন আশ্বাসে রাত থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতা মুজিবুর রহমান। আমরা যাত্রী চাদরের ভোরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না, আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দিয়েছিলাম। আমরা আমাদের কাছে আমরা নিজের থেকে দুঃখিত প্রকাশ করতেছি এবং আমরা এখন থেকে আমি আমার রানিং স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায় এবং এখন থেকে যেন ট্রেন পরিচালনার দিকে মনোযোগ দেয় এবং আইনগতভাবে গাড়ি পরিচালনা করে। বুধবারের মধ্যে দাবি পূরণ করে রেলের রানিং স্টাফদের ভাতা ও পেনশন সুবিধার পুরনো নিয়ম পুনর্বহালে সরকারি আদেশ জারি হবে বলেও প্রত্যাশা করেন শ্রমিক নেতারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
রেল চলাচলের সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হবো আমাদের সহকর্মীদের সাথে। শুরুতেই যাব রাব্বি সিদ্দিকের কাছে, তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। রাব্বি, সকালে কমলাপুর থেকে কোন কোন ট্রেন যাত্রা করেছে, কোনো শিডিউল বিপর্যয়ের খবর কি এ পর্যন্ত আছে কিনা, আর যাত্রীদের প্রতিক্রিয়া এখন কেমন দেখছেন জানাবেন। সোহার, সকালটি আসলে অনেকটাই শুভ, বিশেষ করে যারা ট্রেনে ভ্রমণ করবেন আজকে, কারণ অনেক অনিশ্চয়তা ছিল যে ট্রেন চালু হবে কিনা, সেই অনিশ্চয়তা কেটে গেছে। চট্টগ্রামের উদ্দেশ্যে কিছু সময় আগে সোনার বাংলা এক্সপ্রেস সেটি কিন্তু কমলাপুর থেকে ছেড়ে গেছে। এখন মহানগর প্রভাতী 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপেক্ষায় আছে ট্রেনটি যাত্রীরা। আমরা একটু ট্রেনের ভেতরে পরিস্থিতি দেখাই যে আসলে যাত্রীরা সেই সকাল 7টা থেকেই এই ট্রেনটি স্টেশনে এসে দাঁড়িয়েছে এবং স্টেশনে যারা স্টাফ আছে তারা ট্রেনটি রেডি করে তারা স্ট্যান্ড বাই আছে। আর কিছু সময়ের মধ্যে এই ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাবে এবং সেই জন্য অপেক্ষায় আছে যাত্রীরা। আমরা দেখছি যে অন্যান্য প্ল্যাটফর্মেও ট্রেন কিন্তু স্ট্যান্ড বাই আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যাত্রীদের, যেহেতু গতকাল ট্রেন চলেনি, অনেক ভোগান্তি হয়েছে। আমরা সেই যে খবরটি জানাচ্ছিলাম, আজকে তো ট্রেন চলছে, এক ধরনের অনিশ্চয়তা ছিল যে ট্রেন চালু হবে কিনা। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, ফ্যামিলি নিয়ে বাসায় যাচ্ছি, খুব ভালো লাগতেছে। গতকাল তো দেখেছেন যে ধর্মঘট, ধর্মঘট ছিল, এই নিয়ে একটা চিন্তিত ছিলাম, তো এখন ভালো লাগতেছে। জি, কেমন লাগছে? মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু যদি কারেক্ট টাইমে ছাড়তো আরো বেশি ভালো লাগতো। 7:45 ট্রেনটা। জি 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 এটা এখন কোন সময় যাবে এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। ট্রেন যাবে আজকে, কিন্তু সবগুলোই লেট। মানে লেট যাওয়ার নির্দিষ্ট টাইম নেই, কতক্ষণ লেট হতে পারে। এটা যদি কারেক্ট টাইমে ছাড়তো, এমনি তো ভোগান্তি গেছে, কালকে তো এমনি তো ভোগান্তি গেছে, আজকে যদি আবার কারেক্ট টাইমে ছাড়তো তাহলে এই ভোগান্তিটা মানুষের হইতো না। আমরা দেখতেই পাচ্ছি যে ট্রেন আসলে সবগুলো প্ল্যাটফর্মই ট্রেন আছে, দাঁড়িয়ে আছে, যাত্রীরাও বসে আছে, কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। যেমন সোনার বাংলা এক্সপ্রেস সকাল 7টার ট্রেনটি সেটি কিছু 8টারও পরে ছেড়ে যায়। এই প্রভাতী যে ট্রেনে আমি দাঁড়িয়ে আছি, এই ট্রেনটিও ছিল 7:45-এ, সেটি এখনো ছেড়ে যায়নি। তবে ছেড়ে যাওয়ার অপেক্ষা, তারপরও এক ধরনের স্বস্তি যে ট্রেনে করে বাড়ি ফিরতে পারছে বা ট্রেনে যাত্রা শুরু হয়েছে, সেই কারণে আসলে যাত্রীরা কিন্তু খুব স্বস্তির কথাই জানিয়েছে। সোহার, রাব্বি, ঢাকা থেকে ট্রেন চলাচলের খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এবারে একটু চট্টগ্রাম থেকে ট্রেন চলাচলের খবর জানতে চাই সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, একটু জানাবেন যে সকাল থেকে কি পরিস্থিতি দেখছেন স্টেশনে, আর কোন কোন ট্রেন ছেড়ে গেছে, কটি ট্রেন ছেড়ে গেছে, এবং যাত্রীরা কি বলছেন, কতটুকু স্বস্তি আসছে তাদের মধ্যে? সোয়ার, এই মুহূর্তে রয়েছি আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যে 7 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, সেই 7 নম্বর প্ল্যাটফর্মে, এবং আমার ঠিক ডানে সাদা রঙের যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ট্রেনের যে বগিটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে চট্টলা এক্সপ্রেস। এটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার কথা ঠিক সকাল অর্থাৎ ভোর 6টার দিকে, কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে আমরা দেখছি সেটা এখনও আছে এবং এটা 8:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিট পর ছাড়ার যে সময় সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে। এর ঠিক পাশেই অর্থাৎ 8 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষা করছে পাহাড়িকা এক্সপ্রেস, সেটি সিলেটের উদ্দেশ্যে যাবে। সেটি 7:50-এর ট্রেন হলেও এখন পর্যন্ত ঠিক কয়টায় ছাড়বে সেটার এখনো সময় নির্ধারণ করা হয়নি। যদিও আমরা স্টেশন মাস্টার এবং ম্যানেজার তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা যে বিষয়টি জানালেন, যেহেতু একটি দিন বন্ধ ছিল, অনেকেই অনিশ্চিত যে ট্রেন সকালে উঠে সেই খবরটা জানতে পেরেছে কিনা যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। যারা অগ্রিম টিকিট কিনে রেখেছিলেন তারা সকালে উঠে সেই খবরটা জানার পর বিভিন্ন মাধ্যমে তারপর ছুটে আসবেন স্টেশনে। সব কিছু মিলিয়ে তারা যেন স্টেশনে এসে একদিন কর্মবিরতির পর আবার যাত্রাতে কোনো সমস্যায় না পড়ে, সেজন্যই কিন্তু এই শিডিউল বিপর্যয় অনেকটা বলা যেতে পারে যে স্টেশন কর্তৃপক্ষ তারাও মানে যাত্রীদের সুবিধার জন্য অপেক্ষা করছেন বলা যেতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সকাল 7টায় যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা সুবর্ণ, সেটি এখন পর্যন্ত কোনো লাইনই দেওয়া হয়নি। সবগুলো ট্রেনই বলা যেতে পারে যে সকালে যে ট্রেনগুলো থাকে সব মিলিয়ে চট্টগ্রাম থেকে 12টি আন্তনগর এবং 10টি লোকাল ট্রেন রয়েছে। এইসব ট্রেনগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রুটে
রুটের দিকে ছেড়ে যায় সেই ট্রেনগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। তবে সকালের দিক থেকে যেহেতু একদম মধ্যরাতে এই কর্মবিরতি তারা তুলে নিয়েছে, সকালে তাদের পাওয়ার কার অর্থাৎ যে ইঞ্জিনটি রয়েছে সেটি নিয়ে স্টেশনে আসা এবং লাইনে ট্রেন দেওয়া, সেটাতে একটু সময় লেগেছে। সেটা হয়তো দুপুরের পর থেকে সেই শিডিউল বিপর্যয় শেষ হয়ে যাবে। সোহার আলামিন জানাচ্ছিলেন চট্টগ্রামে একটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, সেটার আপডেট পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে জেনে নিব। ধন্যবাদ আপনাকে। নীলফামারীতে মাত্র 25 ভাগ জনবল নিয়েই চলছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। দক্ষ শ্রমিকদের অবসর আর পর্যাপ্ত নতুন শ্রমিকের নিয়োগ না হওয়ায় কর্মী সংকটে বাধাগ্রস্ত কাঙ্ক্ষিত আউটটার্নও। কর্তৃপক্ষ বলছে বিগত সরকারের সিন্ডিকেট ভেঙে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে পট পরিবর্তনের পর এই স্বল্প জনশক্তি নিয়েই গেল 4 মাসে এসেছে পরিবর্তন। সৈয়দপুর রেলওয়ে কারখানার রুগ্ন দশা নিয়ে সহকর্মী মাহমুদ রাফিনের দ্বিতীয় পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। সৈয়দপুর রেলওয়ে কারখানা 110 একর জমিতে প্রতিষ্ঠিত 1870 সালে। তারপর থেকে চলছে রেলওয়ের যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ওয়াগন মেরামত ও রক্ষণাবেক্ষণ। তবে প্রায় 3 দশক আগে রেল সংকোচন নীতির আওতায় জনবল কমানোর পর থেকেই এটি ধুঁকছে। 2859টি পদের বিপরীতে বর্তমানে কারখানায় কর্মরত মাত্র 710 জন। এমনকি উপসহকারী প্রকৌশলীদের মতো গুরুত্বপূর্ণ পদেও জনবলের অভাব। এক সময় যেখানে হাজারেরও বেশি যন্ত্রাংশ তৈরি হতো, সেখানে এখন উল্টো চিত্র। ক্যারেজ, পেইন্ট ও বগিসহ কারখানার বিভিন্ন শপ প্রাণহীন। 9 দিনের মধ্যে হলো গাড়ি টোটালি হলো গাড়ি শেষ করে গাড়ি বাইরে আউটটার্ন দেওয়ার জন্য। আসলে আমরা অল্প লোকজন থাকার জন্য আমরা কাজটা সঠিক সময়ে সমাধান করতে পারতেছি না। আমাদের যেগুলো দক্ষ জনবল ছিল 2012 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত, সেগুলা আপনার রিটায়ার হয়ে শেষ হয়ে গেছে। 30%ই বলা যায় যে অদক্ষ নতুন খালাসি জয়েন করেছে। তো এই অদক্ষ জনবল দিয়ে আসলে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট আউটটার্ন দেওয়া খুবই টাফ। 78 জন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী পদ বিদ্যমান। তার মধ্যে 21টা পদে আমরা 21 জন মাত্র কর্মরত আছি। বিগত সরকারের আমলে টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট, যন্ত্রাংশ চুরিসহ নানা অনিয়মের অভিযোগ ছিল কারখানাটিতে। 5 আগস্টের পর অনেকটাই পরিবর্তন এসেছে বলে দাবি বিভাগীয় তত্ত্বাবধায়কের। আমাদের আউটটার্নের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে হব। বাধাটাকে আমরা বর্তমানে 5 আগস্টের পরে অনেকটাই উতরে ফেলতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে আরও হব। বিভাগীয় কর্মকর্তা আরও জানান, শ্রমিক সংকট নিরসনে নতুন নিয়োগের প্রক্রিয়াও চলমান। জনবল নিয়োগের এটা কিন্তু একটা লেন্দি প্রসেস বলা যায়, হুট করেই তো জনবল নিয়োগ হয় না। তবে আমাদের এন্ট্রি লেভেলের যে পদগুলো আছে সেগুলো আমরা শূন্য করার জন্য আমরা বিশেষ করে পদোন্নতি প্রক্রিয়াগুলোকে আমরা সচল করতে সক্ষম হয়েছি। পশ্চিমাঞ্চলে মিটার ও ব্রডগেজ রেলকোচ রয়েছে 890টি। নিয়মিত রক্ষণাবেক্ষণে প্রতি মাসে অন্তত 75টি রেলকোচ আউটটার্ন দিতে হয়। বিগত 1.5 দশকে জনবল নিয়োগে রেলপথ মন্ত্রণালয়ের আশ্বাস মিললেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আর 2016 সালে সৈয়দপুর রেলওয়ে কারখানার অভ্যন্তরে 20 একর জমির উপর কোচ এবং ওয়াগন নির্মাণে একটি নতুন ক্যারেজ শপ নির্মাণের কথা থাকলেও তাও বাস্তবায়ন হয়নি। মাহমুদ রাফিন, যমুনা নিউজ, নীলফামারী। রাজধানীতে 5 আগস্ট থেকে আজ পর্যন্ত 177 দিনে আন্দোলন হয়েছে 136টি। নানা সংগঠন ও গোষ্ঠীর ব্যানারে হচ্ছে আন্দোলন, যেগুলোর বেশিরভাগই অচেনা। আন্দোলনকারীরা নিজেদের বঞ্চিত বা বৈষম্যের শিকার বলে অবরোধ করে, রাস্তা ঘেরাও করে, সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এইসব কাজ অব্যাহত রেখেছেন। একদিনে 17টি স্পটে অবরোধের ঘটনা ঘটেছে। এতে যানজট সহ নানা ভোগান্তিতে পোহাতে হয়েছে নগরবাসীকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতদিন একটি পক্ষ সব সুবিধা নিয়ে এসেছে, যারা পাননি তাদের বেশিরভাগ এখন আন্দোলনে। এছাড়া সরকারকে নাজুক ভেবেই অনেকেই দ্রুত দাবি আদায়ের চেষ্টায় নেমেছেন। এর সমাধানে কিছু পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। সচিবালয় ঘেরাও করে 19 আগস্টের আন্দোলন ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের সময় স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো না দিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের দাবিতে। এর বিপরীতে পরীক্ষা নেয়ার দাবিতেও আন্দোলন হয়। পরে সাবজেক্ট ম্যাপিংয়ে ফল ঘোষণা হয়, তাতে যারা পাশ করেননি তারাও নামেন আন্দোলনে, ঘেরাও করেন শিক্ষা বোর্ড।
এক 19 আগস্টই আরও নানা দাবিতে রাজধানীর 17টি পয়েন্টে চলে অবরোধ আন্দোলন। কারো দাবি চাকরি স্থায়ীকরণ, কেউ চান সরকারিকরণ, বদলি, নিয়োগ সহ নানান ইস্যু। বেশিরভাগের ব্যানারে লেখা বঞ্চিত আর বৈষম্যের শিকার জাতীয় শব্দ। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন চলে টানা 9 দিন। দিনের বিভিন্ন সময় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখেন তারা। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকেই আন্দোলনে নামে আনসার সদস্যরা। 25 আগস্ট সকাল সন্ধ্যা অবরোধ করে রাখে সচিবালয়ে। রাজপথের আন্দোলনই নয়, এতদিনের বঞ্চিত বলে দাবি দেওয়া আদায়ে অবস্থান অনশন হয় সচিবালয় সহ সরকারি অফিসেও। এমএলএসএস থেকে শুরু করে বাদ যাননি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও। নতুন বছর শুরুর 28 দিনেই আন্দোলন হয়েছে 40টি। আন্দোলন হয় 43 বিসিএসে বাদ পড়াদের, 40 ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত এসআইদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ইস্যুতে সচিবালয়ে অবস্থান অনশন কর্মসূচি চলে 2 দিন। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ নিয়ে আন্দোলন সংঘর্ষ হয় 4 দিন। এছাড়া বিডিআর সদস্যদের পরিবার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও নামেন রাজপথে। মঙ্গলবার সারা দেশে রেল চলাচলই বন্ধ করে দিলেন রানিং স্টাফরা। প্রশ্নটা হলো, এখনই কেন এত দাবি দেওয়া নিয়ে আন্দোলন? কেনই বা একমাত্র পথ রাজপথ? অন্তর্বর্তী সরকারের যেহেতু কোনো রাজনৈতিক চাপ নাই, বিভিন্ন রাষ্ট্রীয় চাপ নাই। এখন ইউনূস সরকারের আমলে অনেকে নতুন সুযোগ সুবিধার জন্য অনেক আন্দোলন করছে, সফল হয়েছে অনেকে। একদল গোষ্ঠী চাচ্ছে যে তাদের যে পদক্ষেপ বা দাবি দাওয়াগুলো আছে সেগুলোকে সরকারের কাছ থেকে হাতিয়ে নিতে। মানুষ একটু ফ্রিলি কথা বলতে পারতেছে, এই জন্য মানুষ চাইতেছে একটু আন্দোলন করে আমার অধিকারটা আদায় করে। আগের সরকার কি করতো, পুলিশ অথবা লাঠি চার্জের মাধ্যমে আন্দোলনটা থামাই দিত, বাট এখন সেটা করতেছে না। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদের মতে, এতদিন এক পক্ষ সুবিধা নিয়েছে, বঞ্চিতরা তাই ব্যস্ত দ্রুত নিজেদের ঘাটতি মেটাতে। আমি একটা সুযোগ পেলাম, একটা অপরচুনিটির সামনে আসছে, এই সময়টাকে ইউটিলাইজ করা। অনির্বাচিত সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী তারা তাদের স্বার্থ আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করে। রাজপথ চলমান রাখতে আন্দোলন ইস্যুতে উপদেষ্টাদের নিয়ে একটি সেল করার পরামর্শ ডক্টর সাব্বির আহমেদের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সংগঠনের গ্রেফতার এক নেতাকে মুক্তি না দেয়ায় টানা 4র্থ দিনের মতো ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিকরা। খুলনা, গোপালগঞ্জ সহ কয়েক জেলার পাম্পে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। দ্রুত জ্বালানি তেল সরবরাহ শুরু না হলে চরম সংকট আকার ধারণ করবে জানিয়েছেন পাম্প মালিকরা। বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় 5 আগস্টের পর একটি মামলা দায়ের হয়। ওই মামলায় রোববার খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। তার মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 16 জেলায় বন্ধ হয়ে যায় জ্বালানি তেল সরবরাহ। ডিপোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকার প্রভাব নিয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। তেল সংকটে গ্রাহকদের ভোগান্তি কতটা বেড়েছে? সমস্যা সমাধানে কি কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা আপনার? সোহার, আপনি জানেন যে খুলনায় পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি ডিপো থেকে মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলায় আপনার তেল সরবরাহ করা হয় বিভিন্ন ফিলিং স্টেশনে। তো গোপালগঞ্জে কিন্তু 22টি ফিলিং স্টেশন রয়েছে। তো শ্রমিক ইউনিয়নের এক নেতা খুলনার, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে কিন্তু তারা শ্রমিকরা আন্দোলন শুরু করেছে, যে কারণে তেল সরবরাহ বিভিন্ন ফিলিং স্টেশনে দেয়া বন্ধ করে দিয়েছে। আর যে কারণে জনগণের ভোগান্তি তো স্বাভাবিকভাবেই এটি পড়ে। আপনি জানেন যে বিভিন্ন পরিবহনে তারা তেল নিতে পারছে না, পরিবহনের সংখ্যা কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে। তো বিশেষ করে মোটরসাইকেল যারা চালায় তারা হয়তোবা আপনার বিভিন্ন জায়গায় খোলা দোকান রয়েছে, সেই দোকান থেকে তারা তেল নিচ্ছে। কিন্তু যে সমস্ত বাসগুলো, লোকাল বাসগুলো বিশেষ করে বেশি সমস্যায় পড়ছে। আর যারা ঢাকা থেকে আসছে তারা গাড়ির ট্যাঙ্কি ভরেই তারা তেল নিয়ে কিন্তু তারা গন্তব্যের উদ্দেশ্যে আসছে বা যাচ্ছে। আর
আচ্ছা, আর গোপালগঞ্জের যেগুলো তেল পাম্প রয়েছে, বিশেষ করে যারা কৃষি কাজে যারা তেল নিয়ে থাকেন, তারা কিন্তু তেল না পাওয়ায় তাদের কৃষি জমিতে তারা সেচ দেওয়া কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। সোহার। মুন্না, ধন্যবাদ আপনাকে। আসন্ন চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের নতুন মুদ্রানীতি। অপরিবর্তিত রাখা হতে পারে নীতি সুদ হার। বিনিয়োগে মন্দভাব থাকায় বাড়ছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও, এমন আভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, সংকোচনমূলক মুদ্রানীতিতে নীতি সুদ হার বাড়ানোর খুব একটা সুযোগ নেই। ঋণের প্রবৃদ্ধিও হতাশাজনক। আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো জরুরি। সব মিলিয়ে এবারের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংকের জন্য চ্যালেঞ্জিং। প্রায় 2.5 বছর ধরে দেশের মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, কয়েক দফা বাড়ানো হয়েছে নীতি সুদ হার, তাতেও কাজ হয়নি। এখনও খাদ্য মূল্যস্ফীতি প্রায় 13% ঘরে। এর মধ্যেই আসছে নতুন মুদ্রানীতি। মূল লক্ষ্য টাকার মান ঠিক রাখা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মুদ্রানীতি। এই পরিস্থিতিতে নীতি সুদ হার আর বাড়ানোর সুযোগ নেই। এখনকার যে কন্ট্রাকশনারি অবস্থা, একটা দেশের ব্যাংক রেট, রেপো রেট 10%, এটাই তো ইন্ডিকেট করে এখানকার অবস্থাটা কি। ইনফ্লেশনের উপর একটা ইম্প্যাক্টটা আমরা গত 6 মাসে কিন্তু দেখতে পাই না। সমস্যা হয়তো অন্য কিছু। বাংলাদেশ ব্যাংক যেই অবস্থায় পৌঁছে গেছে কন্ট্রাকশনারি, আমার মনে হয় আর এটাকে কন্ট্রাকশনারি করার সুযোগ আমার ব্যক্তিগত মতামত নাই। যদি করা হয় তাহলে সেটার ফল পাইতে হবে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও কমে গেছে আশঙ্কাজনক হারে। মুদ্রানীতিতে প্রবৃদ্ধি 9.8% ধরা হলেও এ খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 7.6%। দীর্ঘদিন এ ধারা অব্যাহত থাকলে উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এখন ইন্টারেস্ট রেট অনেক হাই হয়ে গেছে, ক্রেডিট ডিমান্ড কমে গেছে। আপনি তো জানেন বোধহয় প্রাইভেট ক্রেডিট গ্রোথ কিন্তু 7-8% চলে আসছে, 7 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে আমাদের জন্য আশঙ্কাজনক। এই দেশের 80-85% ইনফর্মাল সেক্টরে। আমরা ভয় পাচ্ছি ওটা যে ক্রেডিট গ্রোথ যদি এত কম থাকে, সেখানে ইকোনমির জন্য একটা আশঙ্কাজনক। সেন্ট্রাল ব্যাংকে এবার আমি মনে হয় অন্য অনেক সময়ের তুলনায় খুব চ্যালেঞ্জ ফেস করতে হবে। নতুন মুদ্রানীতিতে যে উদ্যোগে নেওয়া হোক, তার প্রভাব হতে হবে দৃশ্যমান। আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো জরুরি বলেও মনে করেন ব্যাংকাররা। প্রত্যাশাটা হচ্ছে আমাদের এফেক্টসটা, প্রত্যাশা হচ্ছে স্টেবিলিটি, যে আমাদের যে মার্কেট স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই স্টেবিলিটিটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। আদারওয়াইজ যদি স্টেবিলিটি আপনি না পান, গ্রোথটা তো পরের কথা। So the first and foremost thing that what you want, that the policy should help stabilizing the economy. বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আগের মতো থাকলেও ঋণ বিতরণে উৎপাদনশীল খাতে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুনামগঞ্জের পাটলাই নদীতে নাব্য সংকটে দেখা দিয়েছে কয়েক কিলোমিটার নৌজট। আটকে আছে কোটি কোটি টাকার পণ্যবাহী কয়েকশো নৌযান। নদীতে খাবার সংকটে চরম দুর্ভোগে দিন কাটছে শ্রমিকদের। সে সাথে পণ্য নির্ধারিত সময়ে গন্তব্যে না পৌঁছালে আছে লোকসানের শঙ্কাও। প্রকৃতির নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি খনিজ সম্পদে ভরপুর জেলা সুনামগঞ্জ। দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় জেলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি কয়লা, বালু এবং চুনাপাথর। সড়ক পথে সরবরাহের তুলনায় নদী পথে এসব পণ্য পরিবহন তুলনামূলক সহজ হওয়ায় তাহিরপুরের পাটলাই নদী দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সারা দেশে পৌঁছায় কয়লা, বালু ও চুনাপাথর। কিন্তু শীতকালে একদিকে যেমন নদীর পানি কমেছে, অন্যদিকে ভারতের পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। আটকে আছে কয়েকশো পাথর আর কয়লা বোঝাই নৌকা এবং বালখেট। এতে নদীর কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে নৌজট। নদীর পানি শুকানো অবস্থায় আমরা নাও নিয়ে আটকে গিয়েছি। মনে করেন রুট নাও বাইরটিতে কষ্ট হচ্ছে, আর আমরাও যাইতে কষ্ট হচ্ছে। গাড়া লাগে বসে আজ 1 সপ্তাহ ধরে আমরা এইরকম ভোগান্তিতে আছি। এনে তো আজকে 8 দিন ধরে মনে করেন গাড়া দেখেন শত নাও, উজান বাটার সব বন্ধ। নদীতে আটকা পড়ে দুর্ভোগে দিন কাটছে নৌযান শ্রমিকদের। একে তো খাবার সংকট, অন্যদিকে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে না পারলে লোকসানের শঙ্কা।
আমরা এখানে আটক আছি আজকে 7-8 দিন ধরে, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, বাজার সদাই করার কোনো বাউ নাই। 4-500 নৌকা এই জায়গার মধ্যে আছে, আমরা খানি নাই, কুরাক নাই, বাজার নাই কাছে, খানি দানির কোনো ব্যবস্থা নাই। মনোদিন এগুলা নৌকা বয়ে লইছি, এখনো কোনো বন্দোবস্ত নাই। মনোদিন দেখা গেছে কি তাই অবৈধভাবে এই টাকাগুলো নিতেছে, নদীকরণের কোনো ধার না নেই। বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, নৌ চলাচল স্বাভাবিক করতে নদীতে ভেকুর মাধ্যমে খনন কাজ চলছে। শ্রমিক ও বাল্কহেডের নিরাপত্তায় নদীতে টহল জোরদার করেছে নৌ পুলিশ। নৌপথের নিরাপত্তা সংকটের কারণে আমরা পাটলাই নদীর টেকেরঘাট এলাকার আমরা পর্যায়ক্রমে সুনামগঞ্জে সকল নৌপথ খনন করব। আমরা অত্যন্ত শক্ত অবস্থানে আছি, কোনো চাঁদাবাজির সুযোগ নাই। যে চাঁদাবাজি করতে হবে ওদের গ্রেপ্তার হবে, আনলে তার জান নিয়ে সে পলাইতে পারবে না। নদীর নাব্য সংকট দূর করতে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভোলায় বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এতে আহত অর্ধশতাধিক। মঙ্গলবার রাতে দেখা দেয় উত্তেজনা, ভাঙচুর ও পোড়ানো হয়েছে 2টি বাস সহ বেশ কিছু সিএনজি। পুলিশ বলছে বাস স্ট্যান্ডের জায়গা দখল নিয়ে এই বিরোধ। সহকর্মী জুয়েল শাহ বিকাশ জানাচ্ছেন বিস্তারিত। জুয়েল, শ্রমিক সংঘাতের পর সকালে এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর বাস চলাচল কি শুরু হয়েছে কিনা, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা? আসলে গত রাতে যে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের মাঝে যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং এই ঘটনায় কিন্তু বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের প্রতিবাদে কিন্তু ভোলা বাস মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু ভোলার সকল রুটে কিন্তু বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু এই রুটে যেসব যাত্রী রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। এবং আমরা কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি যে ভোলার যেই বাসের স্ট্যান্ড রয়েছে, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু আমরা দেখেছি হাজারো যাত্রী কিন্তু এসেছে, যারা ঢাকা, বরিশাল সহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন এবং তারা ভোলার যে 7 উপজেলার বিভিন্ন এলাকায় যাওয়ার জন্যই মূলত কিন্তু এই বাস স্ট্যান্ডে এসেছেন। কিন্তু তারা বাস চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু তারা গন্তব্যে আসলে অনেক দুর্ভোগে পড়েছেন। এবং বিকল্প পথ হিসাবে কিন্তু অনেক যাত্রী আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু 3 হুইলার এবং মাইক্রোবাস এবং অনেকে দেখেছি যে প্রাইভেট কার রিজার্ভ করে কিন্তু তারা অধিক টাকা খরচ করে কিন্তু তারা গন্তব্যে পৌঁছেছেন। এবং স্যার, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ভোলার যে গত রাতে সিএনজি চালক এবং বাস শ্রমিকদের মধ্যে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় কিন্তু 2টি বাস এবং বেশ কয়েকটি বাসে কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে কিন্তু 2টি বাস সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি সিএনজিও কিন্তু অগ্নিসংযোগের ঘটনাও কিন্তু ঘটেছে। এবং এই ঘটনায় কিন্তু উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিকের মতো কিন্তু আহত রয়েছে এবং আহতরা ভোলা এবং বরিশাল সহ বিভিন্ন এলাকায় কিন্তু চিকিৎসা দিন রয়েছেন। সোয়ার, ধন্যবাদ আপনাকে। স্বামী চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক, গৃহিণী স্ত্রীর নামে 5 তলা বাড়ি। হেলপার থেকে চালক হয়ে নামে বেনামে সম্পদ গড়েছেন তাজুল। পরিচিত চট্টগ্রাম ওয়াসার সেকেন্ড এমডি হিসেবে। তদন্তে অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে এই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন দুদক। সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে জুবাইদ ইবনে শাহাদাতের রিপোর্ট। রৌফবাদে তৈয়বিয়া হাউজিং সোসাইটিতে 5 তলা ভবনটি চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক তাজুল ইসলামের স্ত্রী খায়রুন্নেসার নামে। তবে বাড়িটিতে থাকেন না তারা, সব ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। দেখাশোনা করেন এই নারী। ইতারা হর আসি তারা না জানি হইতে কলসি থাকে, তো ইতারা বাসার সাথে আনা হদিন না ওদিকে না যায়, মানে আইয়ে না দেখাশোনা করে তারা যাবে ফাঁকে ফাঁকে আইয়ের মাসে মাসে। স্থানীয়দের কাছে তাজুল এক বিস্ময়ের নাম, কারণ 1989 সালে 2000 টাকা বেতনে হেলপার হিসেবে যোগ দেন ওয়াসায়। পরে পদোন্নতি পেয়ে হন চালক, এরপর আর পিছনে তাকাতে হয়নি। 20,000 টাকা যে বেতন ধন সম্পত্তি যে প্রচুর থাকে, এটা অবৈধ হইতে পারে। ড্রাইভারের এত অ্যাসেট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, এটা তো নিশ্চিত যে এটা একটা দুর্নীতিগ্রস্ত ড্রাইভার। যার 15-20 টাকা আয়, সে কিভাবে বহুতল ভবনের মালিক, এগুলো তো অস্বাভাবিক, আর এগুলো তো দুর্নীতি করেই মূলত হয়ে থাকে। তাজুলের স্ত্রী গৃহিণী, নেই আয়ের কোনো উৎস, অথচ তার নামে বাড়ি ও ব্যাংকে টাকাসহ 59,89,000 টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। আয় বৈধ করতে স্ত্রীকে পোল্ট্রি খামারি সাজান তাজুল। তদন্তে প্রমাণ পেয়ে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। তার ইনকামের সাথে এই বিল্ডিংয়ের যে খরচ, ওইটা একটু বিশাল তারতম্য দেখা যায়।
সেই তারতম্য এবং অসঙ্গতি যেটা ওরা প্রদর্শন করেছে ইনকাম ট্যাক্স ফাইলে, সেই তারতম্য অনুযায়ী তার বিরুদ্ধে এই অবৈধ সম্পদ এবং জ্ঞাত বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া যায়। তাজুল চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, 15 বছর এমডি পদে থাকা AK ফজলুল্লাহর ঘনিষ্ঠজন। ওয়াসা সেকেন্ড এমডি হিসেবে পরিচিত এই গাড়ি চালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেন ভুক্তভোগীরা। আউটসোর্সিং নামে ওয়াসা শ্রমিকদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি প্রদান করে প্রায় 200 ছেলে। 6 জনের জন্য টাকা তাজু ভাইকে দেই, চাকরি দেয় নাই। সরকার পতন হওয়ার পরে উনি চলে গেছে, ওনাকে আর পাওয়া যায় না। ও আমাকে হুমকি দিতেছে, তোরা এখন ওইখান থেকে উঠে নিয়ে আসবো, তুই কোথায় আসো সেটা বল, আমি টাকা চাইছি। ফজলুল্লাহ স্যারের পৃষ্ঠপোষকতায় রাজনীতি করতেন, ওনার কথা ফজলুল্লাহ স্যার শুনতেন। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 2টি মামলা হওয়ার পর 2 বছর আগে সাময়িক বরখাস্ত হন তাজুল। সাক্ষ্য প্রমাণ যা যা আছে সবগুলো দিয়ে তার অপরাধ প্রমাণ দুদক যতটা সহায়তা চাইবে আমরা আদালতকে সহায়তা করব এবং আমরা ওয়াসাকে এই ধরনের দুর্নীতির করাল ছায়া এগুলো থেকে আমরা মুক্ত করতে চাই। আত্মগোপনে থাকায় নানাভাবে চেষ্টার পরও জানা যায়নি এই দম্পতির মন্তব্য। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে মেয়াদোত্তীর্ণ অ্যান্টিসেপটিক ওষুধ, যা ধরা পড়েছে যমুনার ক্যামেরায়। এ নিয়ে সদুত্তর মেলেনি সংশ্লিষ্টদের। ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলছেন, স্পর্শকাতর জায়গায় ব্যবহৃত হয় কিছু অ্যান্টিসেপটিক, তাই ব্যবহার করা যাবে না মেয়াদোত্তীর্ণ জীবাণুনাশক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল তত্ত্বাবধায়কের। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল উপকূলীয় এই জেলার 10 লাখেরও বেশি মানুষের চিকিৎসা সেবায় প্রধান ভরসা। সরকারি এই হাসপাতালে অ্যান্টিসেপটিক সহ বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পেয়ে অনুসন্ধানে যমুনা টেলিভিশন। শুরুতেই প্রসূতি ওয়ার্ডের সেবিকাদের ডিউটি রুমে মেডিসিন ট্রেতে মিলল মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সলিউশন, যার মেয়াদ শেষ হয়েছে গত বছরের আগস্টে। একই ট্রেতে একটি অ্যান্টিসেপটিক ক্রিম, যার মেয়াদের তারিখের অংশটুকুই ছিঁড়ে ফেলা। আমরা মেয়াদ উত্তীর্ণ নিজেরা হাত ধোয়ার জন্য এটা সাপ্লাই নাই, ভিতরে নিয়ে গেল একটু আগে। হ্যাঁ, এটা ইউজ করলে এর কোনো সমস্যা নেই। একজন গর্ভবতী মায়ের সেনসিটিভ জায়গায় এটাকে ইউজ করা হয়, সেইটা কেন আপনার আমার কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আপনি কথা বলেন নিয়ে। এরপর যমুনার ক্যামেরা লেবার ওয়ার্ডে ফ্রিজের মধ্যে মিলল 2 ধরনের মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন। 24 শেষ হয়ে গেছে, এটার নাম কি? গাইনি ও প্রসূতি বিভাগের দায়িত্বে থাকা জুনিয়র কনসালটেন্ট মাহবুবুর রহমানের কক্ষেও দেখা যায় মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সলিউশন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক ও ওষুধের ব্যবহারের ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। কর্তৃপক্ষ দেখেও যদি না দেখার ভান করে থাকে এবং এই ঔষধগুলো যারা স্টোরে রেখেছে বা এই ঔষধগুলো যারা ব্যবহার করছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলছেন, 2টি অ্যান্টিসেপটিক সেনসিটিভ জায়গায় ব্যবহার করা হয়, কোনোভাবেই সেখানে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক ব্যবহার করা যাবে না। 1 নম্বরে ক্লোরোহেক্সিডিন ক্রিম আর 2 নম্বরে জার্মিকট, যেটা ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট সলিউশন, এটার কথা বলতেছেন। মেয়াদ উত্তীর্ণ হিসাবে এই দুটার কোনোটা ইউজ করা উচিত না। এগুলো সেনসিটিভ জায়গাতে ইউজ হয় ওষুধগুলা, তো কোনো ওষুধই আসলে মেয়াদ উত্তীর্ণ ব্যবহার করা উচিত না। বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়কের নজরে আনার পর খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমার নলেজে আসলো, আমি খোঁজ নিয়ে দেখবো, যদি এরকম কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং সামনে যাতে না করতে পারে সেটার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব। বরগুনা 250 শয্যা হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে 400 থেকে 500। বহির্বিভাগে সেবা নেন 800 থেকে 900 মানুষ। জাহিদ হাসান, যমুনা নিউজ। শীতের দাপটে শরীয়তপুরের হাসপাতালে কয়েক গুণ বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি। শয্যা সংকটে মেঝে, বারান্দা, এমনকি সিঁড়ি ঘরেও ঠাঁই হচ্ছে না রোগীদের। 100 শয্যা শরীয়তপুর সদর হাসপাতালে সবসময় রোগী ভর্তি থাকে ধারণ ক্ষমতার বেশি, ফলে স্থান সংকুলান না হওয়ায় বারান্দা আর মেঝেতে চিকিৎসা নিতে হয় অনেক রোগীকে।
এই সংকট বেড়ে যায় শীতকালীন রোগবালাই দেখা দিলে। হাসপাতালের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় 7,000 রোগী, যা স্বাভাবিক সময়ের প্রায় 3 গুণ। এখানকার 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি 57 জন। এরকম যদি নোংরা পরিবেশ থাকে তাহলে তো শিশুদের জন্য অসুস্থ। এই যে আমার বাচ্চা নিয়ে আসছি শ্বাসকষ্ট, এখানে যে ধুলাবালি এরকম যদি থাকে তাহলে তো ওরা আরো বেশি অসুস্থ হয়ে যাবে। সিচুয়েশন খারাপ, এখানে সিট ছিল না কোনো, সবাই বেশিরভাগ সব ফ্লোরেই আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যার কারণে একটু লেটে ভর্তি করা লাগছে। এখানে যে ফ্লোরিং করলে আপনার যে পায়ের যে জুতার যে ধুলাবালি এগুলো আসলে বাচ্চার গায়ে লাগতেছে। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। যে পরিমাণ আমাদের এ জায়গায় স্টাফ থাকার কথা ওইটা তো আমাদের নাই, জনবল কম। এ জায়গায় আমাদের এটা দেওয়া একটু হিমশিম হয়ে যাচ্ছে, চিকিৎসা দেওয়া বা রোগী যেভাবে আশানুরূপ করে আমরা ওইভাবে দিতে পারি না। আসার পরে ওনারা বলতেছে যে সিট নাই, সিট নাই, আমার আর কি করণীয়, আমি কি করতে পারি। আজকে 6 দিন হয়েছে আসছি, 5 দিন আসলাম পোলরে, একদিন আইসে এক রাত রাখলাম বেডে। আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সামান্য ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, গায়ে অল্প জ্বর, এগুলো হাসপাতালে আসার আপনাদের প্রয়োজন নেই। এগুলো আপনারা নিজেরা ভালো করে বাচ্চাকে ঢেকে রাখুন, সময় মতো খাবার দিন। সমস্যা মেইনলি হয় রোগী বেশি থাকার কারণে, ওভারক্রাউডিংয়ের কারণে। যেখানে আমার 100 বেডের হাসপাতাল, সেখানে প্রায় রুগী থাকে 300 রুগীর সাথে আরও অ্যাটেন্ডেন্স থাকে 600, তাহলে 900 লোক যদি আপনার হাসপাতালের ভিতরে থাকে, তারা এখানে ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাথরুম সবগুলো তারা এখানে ব্যবহার করে। এই কারণে আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা চেষ্টা করেও পুরোপুরি রাখতে পারি না। বেশিরভাগ শিশু ও বয়স্করা নিউমোনিয়া, সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত। জারিন অর্নি, যমুনা নিউজ। আরও সহিংস হয়ে উঠেছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো। পূর্বাঞ্চলে সেনাবিদ্রোহী লড়াইয়ের রেশ ছড়িয়েছে রাজধানী কিনশাসা পর্যন্ত। বিদ্রোহীদের দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ জনতা, চালায় ভাঙচুর, লুটপাট। আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এরপরও শান্ত হয়নি পরিস্থিতি। রাস্তায় টায়ার পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ। থেমে থেমে সংঘর্ষ হয় পুলিশের সাথে। পূর্বাঞ্চলে অব্যাহত বিদ্রোহী গোষ্ঠীর অগ্রযাত্রা। গোমা শহরের পর অঞ্চলটির বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। সেখানে কঙ্গোর 1200-র বেশি সেনা আত্মসমর্পণ করেছে। সংঘাতে একদিনে আরও শতাধিক আহত। চলমান সহিংসতায় প্রাণ গেছে 17 শান্তিরক্ষীর। সংঘাতে উত্তাল কঙ্গোয় নতুনভাবে আলোচনা সশস্ত্র গোষ্ঠী M23। তুতসি জাতি গোষ্ঠীর সুরক্ষায় 2012 সালে এটি গঠিত হয়। অভিযোগ, প্রতিবেশী রুয়ান্ডার সমর্থন আর সহযোগিতায় ভয়ঙ্কর হয়ে উঠেছে সশস্ত্র সংগঠনটি। চলমান সংঘাতে নেতৃত্ব দিচ্ছেন বিদ্রোহী নেতা কর্নেল নাঙ্গা। এ সময় দেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই নাঙ্গা বর্তমানে সরকারের মূল মাথা ব্যথা। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর গোমা শহরের সড়কে সড়কে এখন বিদ্রোহী গোষ্ঠী M23 সদস্যদের সশস্ত্র অবস্থান। দেশটির সরকার ও নাগরিকদের সাথে এই বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে শহরটি। 2012 সালে গঠিত হয় M23। উত্থানের পরই দেশটির গোমা শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা। পরে অবশ্য সামরিক বাহিনীর পাল্টা হামলায় সে সময় পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে বুকাভু শহর সহ খনিজ সমৃদ্ধ কঙ্গোর বড় একটি অংশের নিয়ন্ত্রণ তাদের কাছে। 2009 সালের 23 মার্চ তুতসি জাতিগোষ্ঠীর সাথে কঙ্গো সরকারের শান্তি চুক্তি হয়। সরকারের বিরুদ্ধে সেই চুক্তি না মানার অভিযোগ তুলে মার্চ 23 সংক্ষেপে M23-র আত্মপ্রকাশ। 2023 সালে দেশটির সাবেক নির্বাচন কমিশনার কর্নেল নাঙ্গার নেতৃত্বাধীন কঙ্গো রিভার অ্যালায়েন্সের সাথে জোটবদ্ধ হয় M23। বর্তমানে তাদের সদস্য সংখ্যা 8000-এর বেশি। নাঙ্গার নেতৃত্বে এখন কঙ্গোর ক্ষমতাসীনদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে M23। অথচ 2018 সালে যখন প্রথমবার ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদি, তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এই বিদ্রোহী নেতা। সে সময় কারচুপির মাধ্যমে প্রেসিডেন্টকে ভোটে জয়ী করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
2021 সালে দায়িত্ব ছাড়ার পর নিজেই প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেন এই বিদ্রোহী নেতা। যদিও 2023 সালের নির্বাচনে অংশ না নিয়ে জোট গড়েন বিদ্রোহীদের সাথে। জাতিসংঘ ও পশ্চিমাদের অভিযোগ, রুয়ান্ডার সহযোগিতায় সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে সরকার উৎখাতের মিশনে নেমেছেন নাঙ্গা। বর্তমানে M23 নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করা গোমা শহরে রুয়ান্ডার কয়েক হাজার সেনা রয়েছে বলেও অভিযোগ কঙ্গো সরকারের। যুদ্ধাপরাধ সহ বেশ কয়েকটি অভিযোগে গত বছর বিদ্রোহী নেতা নাঙ্গাকে মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি সামরিক আদালত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 2024 সালে প্রায় $12 বিলিয়ন লোকসান গুনেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। গেল বছরের শেষ 4 মাসেই অন্তত 31% কমেছে প্রতিষ্ঠানটির আয়, যা প্রায় $4 বিলিয়ন। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ক্ষতির পরিমাণ জানায় বোয়িং। সারা বিশ্বে বিমান তৈরির সবচেয়ে বড় 2 প্রতিষ্ঠানের একটি বোয়িং। একটা সময় আকাশপথে নিরাপদ যাত্রার জন্য ছিল সুখ্যাতি। তবে একের পর এক দুর্ঘটনা, যান্ত্রিক গোলযোগের কারণে গেল বছর থেকে তা অনেকটাই মলিন, যে কারণে প্রতিষ্ঠানটির ওপর আস্থা হারিয়েছেন অনেকেই। এর জন্য অবশ্য আর্থিক লোকসানেও পড়তে হয়েছে মার্কিন সংস্থাটিকে। 2024 সালের শুরু থেকেই একের পর এক সমস্যা দেখা দেয় বোয়িংয়ের বিভিন্ন বাণিজ্যিক বিমানের ইউনিটে। দুর্বলতা পাওয়া যায় প্রতিষ্ঠানটির অবকাঠামো সরবরাহকারী স্পিরিট অ্যারোসিস্টেমসের যন্ত্রাংশেও। প্রশ্ন ওঠে বোয়িং বিমানে ভ্রমণের নিরাপত্তা নিয়ে। এর পাশাপাশি মরার উপর খাড়ার ঘা হয়ে যুক্ত হয় শ্রমিকদের নজিরবিহীন ধর্মঘট। সব মিলিয়ে উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় বেশ চাপে পড়ে বোয়িং। মঙ্গলবার বার্ষিক রিপোর্ট প্রকাশ করে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। জানানো হয় 24 সালে বোয়িংয়ের মোট ক্ষতির পরিমাণ $11.83 বিলিয়ন, যা 2020 সালের পর সর্বোচ্চ। আর এর পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে শ্রমিক ধর্মঘটকে। রিপোর্টে বলা হয়, গেল বছরের প্রথম 3 মাসে বোয়িংয়ের খরচের পরিমাণ $4 বিলিয়ন বেশি, আর শেষ 4 মাসে ক্ষতি প্রায় $4 বিলিয়ন। এই সময়ে 31% কমে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় গিয়ে দাঁড়ায় $15.24 বিলিয়ন। ধারণা করা হচ্ছিল এর চেয়েও বেশি ক্ষতির মুখে পড়বে বোয়িং। তবে প্রতিষ্ঠানটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি ওয়ার্ডবার্গ। অনিক রহমান, যমুনা নিউজ। নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে জায়গা করে নিতে আজ রাতে মাঠে নামবে জায়ান্ট ক্লাবগুলো। রাত 2টোয় মাঠে করাবে 18টি ম্যাচ। এর মধ্যে শেষ 16 নিশ্চিত করে ফেলেছে লিভারপুল ও বার্সেলোনা। শীর্ষ 8 কিংবা নকআউটে জায়গা করে নিতে লড়তে হবে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, পিএসজির মতো জায়ান্ট দলের। শীর্ষ 24 দলের প্রথম 8টি যাবে সরাসরি জায়গা করে নিতে শেষ 16তে। বাকি 16 দল 8টি প্লে অফ শেষে যোগ দেবে শেষ 16তে। নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ। বুধবার মধ্যরাত হবে উত্তেজনার। 1-2টি নয়, মাঠে গড়াবে 18টি ম্যাচ, যা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম। সরাসরি প্লে অফে জায়গা করে নিতে লড়বে 36টি দল, যার মাঝে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকবে বড় বড় ক্লাবগুলো। এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে সবগুলো দল, কিন্তু শেষ 16 নিশ্চিত করেছে শুধু লিভারপুল ও বার্সেলোনা। গ্রুপের প্রত্যেকটা ম্যাচ জিতে 21 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। 6টি ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে 2-এ আছে বার্সেলোনা। আর্সেনাল ও ইন্টার মিলান তাদের সঙ্গী হওয়ার পথে 1 পা বাড়িয়ে রেখেছে। সরাসরি শেষ 16তে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, এসি মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাসের মতো ক্লাবগুলো। শীর্ষস্থান ধরে রাখতে ব্যর্থ বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলে বায়ার্নের অবস্থান 15তে। শীর্ষ 8-এর আশা এখনও ছাড়েনি বায়ার্ন কোচ। সমান পয়েন্ট নিয়ে বায়ার্নের পরেই মাদ্রিদ। প্রথম 8-এ জায়গা করে নিতে চাইবে রিয়াল মাদ্রিদ, বায়ার্নের মতো পয়েন্ট টেবিলের পিছিয়ে থাকা বড় দলগুলি। শোচনীয় অবস্থায় ম্যানচেস্টার সিটি। তবে বুধবার রাতে পিএসজি আর সিটির প্লে অফে নিশ্চিত করার সম্ভাবনাই বেশি, কারণ পিএসজির প্রতিপক্ষ স্টুটগার্ট, অন্যদিকে সিটির প্রতিপক্ষ ক্লাববার্গ। 8 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের 25-এ অবস্থান গার্দিওলা শিষ্যদের। নকআউটে জায়গা পেতে জয়ের বিকল্প নেই সিটিজেনদের। তবে কপাল পুড়েছে 9টি দলের। নকআউটে ওঠার আশা শেষ হয়ে গিয়েছে জিরোনা, রেড স্টার বেলগ্রেড ও সালজবুর্গের। নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে লিগ পর্ব 36 দলের। প্রতিটি দল খেলবে 8টি ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ 24 দল যাবে নকআউটে, যাদের প্রথম 8টি দল সরাসরি সুযোগ পাবে শেষ 16-য়। বাকিরা প্লে অফ শেষে যোগ দিবে সেই কাতারে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।